বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথমে আমার শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় রাজশাহী পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ক্লাস শুরুর প্রথমেই আগে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা জানো কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের এই সংক্রামক রোগে সারা বিশ্ব আজ বিরাট সংকটময় মুহূর্তে আছে। তো তোমরা এখন থেকে অনলাইনে যে ক্লাসগুলো করছো সেটা ঘরে বসেই ক্লাসগুলো করবে এবং আমাদের রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের পরিবার তোমাদের সাথে সর্বদা আছে এবং থাকবে। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার এর নেতৃত্বে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষে হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায় কার্যপত্র। তো আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায় কার্যপত্র আজকে এই ক্লাসটা আমি নেব। তো ক্লাস শুরু করা যাক। তো শুরুতেই আমি তোমাদের কার্যপত্রের বিষয়ে আমি ছক দেখিয়ে তোমাদেরকে দেখাবো যে এর ধাপ কয়টি কি কি। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি ক্লাস শুরু করছি। কার্যপত্র কি আগে সেটা বলি। কার্যপত্র হচ্ছে একটি বিবরণী, যেটা ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ চূড়ান্ত হিসাবের মতনই, কিন্তু এটি একটি ছকে, একটা সুন্দর একটা ছকে, একটা নির্দিষ্ট ছকে এটা করা হয়ে থাকে। এর ছক কেমন হবে এবং কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো। কার্যপত্র অর্থাৎ এটাকে আমরা বলি ওয়ার্কশিট, ইংলিশে ওয়ার্কশিট। ওয়ার্কশিটের ছকটা হচ্ছে মোট সাধারণত এর ধাপ পাঁচটি, প্রধানত পাঁচটি, 6টি হয়ে থাকে, তবে আমরা 10 ঘর এবং 5টি ধাপ। তাহলে এখন আমরা যে ঘরটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। সবাই দেখো তোমরা। আমরা সহজেই এদিকে একটা ছক আঁকালাম এবং এদিকে মাঝখান থেকে একটা বর্ডার দিয়েছি এবং এইদিকে তিনটা, একটা দুটো তিনটা, এবং এইদিকেও সেম আমরা তিনটা করব। প্রথমটা বাদ দিয়ে দেখো, প্রথমটা বাদ দিয়ে আমরা মাঝখান থেকে একটা লাইন টানবো এবং দেখো 1 2 3 4 5, 5টা ধাপ, অর্থাৎ কার্যপত্রের ধাপ, ওয়ার্কশিটের 5টা ধাপ আমরা এখন নামগুলো লিখব। তোমরা সহজেই দেখো, প্রথম যে ধাপ সেই ধাপটার নাম হবে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল। ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল। আমরা সহজেই ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল যে অঙ্কে দেওয়া থাকবে সেই রেওয়ামিলটা হুবহু তুলে ফেলব। তারপরের ধাপটার নাম হবে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্টিং বা অ্যাডজাস্টমেন্ট। আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ আমরা জানি ATB অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে এই দুটো ঘর মিলে যে ক্যালকুলেশন হবে সেটা এই ঘরে বসবে। তাহলে আমাদের প্রথমটা ধাপের নাম ট্রায়াল ব্যালেন্স, দ্বিতীয়টা অ্যাডজাস্টমেন্ট, তৃতীয়টা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। চতুর্থ অর্থাৎ চতুর্থ নাম্বার, ফোর্থ স্টেপ, চতুর্থ ধাপ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী। আয় বিবরণীতে সকল প্রকার খরচ এবং আয়গুলো বসবে এখানে। আমি আবার রিপিট করব। পঞ্চম নম্বর ধাপ হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আমাদের 5টা ধাপ। এই 5টা ধাপের প্রত্যেকটা ধাপে 2টা করে ঘর আছে, ডেবিট ক্রেডিট, অর্থাৎ এইখান থেকে আবার মাঝখান থেকে ডেবিট এবং ক্রেডিট, এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডেবিট ক্রেডিট করে ঘর পাবো। এইভাবে আমরা 10টা ঘর পাবো। ধাপ 5টা, ঘর কিন্তু 10টা থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর ধাপ হচ্ছে 5টা। কিছু কিছু অঙ্কে আছে হঠাৎ করে যদি চলে আসে যে রিটেন আর্নিং নামে একটা এন্ট্রি পাবা তোমরা বা দফা পাবা,
রিটেন আর্নিং যদি থাকে তাহলে এটা আলাদাভাবে আরেকটা ধাপ এখানে তোমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে 12টা ঘর হবে, 6টা ধাপ হবে, কিন্তু সাধারণত ওটা অঙ্কে দেওয়া থাকে না। এই 5টা ধাপের 10টা ঘর, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা ধাপের 2টা করে ঘর ডেবিট ক্রেডিট আমরা। আর এই ঘরের নামটা হচ্ছে এখানে বিবরণী বা পার্টিকুলার বা অ্যাকাউন্টস টাইটেল নামে দেওয়া যায়। অ্যাকাউন্টস টাইটেল অর্থাৎ আমাদের যে রেয়ামিলের যে দফা সমূহ, খরচ, সম্পদ, আয়, দায়, সব নামগুলো এখানে হবে, লিখতে হবে টাইটেলস। এবার আমরা তোমাদেরকে ছক সম্বন্ধে ধারণা দিলাম, আমরা আরেকবার বলি। প্রথমে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেয়ামিল, দ্বিতীয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সমন্বয়, তৃতীয় নাম্বারটা ধাপ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুটো সমন্বয়ের বিনিময়ে যেটা পাবো আমরা এটিবি অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। চতুর্থ নাম্বার ইনকাম স্টেটমেন্ট, আর পঞ্চম নাম্বার ব্যালেন্স শিট। আমরা চতুর্থ নাম্বার ঘর আর পঞ্চম নাম্বার ঘর থেকেই হিসাবের সব কিছু বিষয়গুলো পাবো, অর্থাৎ সম্পদ, খরচ, আয়, দায়, এই 4টা হিসাব আমরা এখানে পাবো। ইনকাম স্টেটমেন্টের ডেবিট আর ক্রেডিট, এই ডেবিট দিকে যেটা বসাবো সেগুলো হচ্ছে খরচগুলো অর্থাৎ এক্সপেন্সেসগুলো, আর ক্রেডিট দিকে বসাবো আয়গুলো। আর ব্যালেন্স শিটের ডেবিট আর ক্রেডিট, এই ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসাবো সম্পদগুলো আর ক্রেডিট দিকে বসাবো দায়গুলো। তাহলে আমাদের দেখো সহজেই বুঝতে পারছি যে ওয়ার্কশিটের যে আমাদের হিসাব সমূহ থাকবে 4টা হিসাব, খরচ, আয়, সম্পদ, দায়, এই 4টা হিসাব এখানে যে বসবে, অর্থাৎ ডেবিটগুলো ডেবিট দিকে বসবে, ক্রেডিটগুলো ক্রেডিট দিকে বসবে। আমরা জানি, সবাই জানি যে ডেবিট ব্যালেন্স কোনগুলো, সম্পদ এবং খরচ কিন্তু ডেবিট ব্যালেন্স। দেখো খরচ ডেবিটে আছে আর সম্পদও ডেবিটে আছে, আর আয় আর দায় এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তাহলে এগুলো ক্রেডিটে আছে। খালি আইডেন্টি করতে হবে এখান থেকে যে এটা সম্পদ না খরচ না আয় না দায়, তাহলে সে অনুযায়ী আমরা এই ঘরে টাকাগুলো বসাবো। কিন্তু কোন টাকাগুলো বসাবো, কোন ঘরের টাকা বসাবো, সেই টাকা হচ্ছে এটিবি অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে টাকাগুলো আমরা এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট থেকে ক্যালকুলেশন করে পাবো, সেই টাকাগুলো আমরা এই টাকাগুলো নিয়ে এই 4টা ঘরে আমরা বসাবো। নাম দেখব যে ওটা সম্পদ, খরচ, আয় না দায়, সেটা বসাবো। তাহলে এটাই একটা ছকের মাধ্যমে আমরা ওয়ার্কশিট আমরা সহজে বুঝতে পারছি। তার মানে ওয়ার্কশিটের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? ওয়ার্কশিট হলো একটি বিবরণী যা একটি ছকের মধ্যে থেকে প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের সম্পদ, খরচ, আয়, দায় সহজেই জানা যায়। কিন্তু খেয়াল রাখতে হবে একটি ছকের মধ্যে সহজেই প্রস্তুত করা হয়। তাহলে আমরা ওয়ার্কশিট সম্বন্ধে, ছক সম্বন্ধে আমি তোমাদের বোঝাতে পারলাম। ওয়ার্কশিট শিখতে হলে তোমাদেরকে অবশ্যই যে জানতে হবে, যেটা না ছাড়া তোমরা পারবা না, সেটা হচ্ছে 2 নম্বর স্টেপ অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট। এই ধাপ, এই যে অ্যাডজাস্টমেন্টগুলো, এটা যদি না শিখো তাহলে তুমি ওয়ার্কশিট বা কার্যপত্র পারবে না। তাই এখন আমি তোমাদের অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় বা কিছু অ্যাডজাস্টমেন্ট আমি দেখাবো তোমাদেরকে, তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আবার শুরু করা যাক অ্যাডজাস্টমেন্টগুলো কিভাবে করতে হয়। তাহলে দেখো অ্যাডজাস্টমেন্ট, আমি অ্যাডজাস্টিং বা অ্যাডজাস্টমেন্ট আমরা শিখছি। চারটা ধাপে, প্রথমত 4টা ধাপের অ্যাডজাস্টমেন্ট, 4টা পদ্ধতি আছে, সিস্টেম, দ্য 4 সিস্টেম অফ অ্যাডজাস্টমেন্ট। তারপর আরও কিছু আছে, আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে প্রথমে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা শিখবো সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচের অ্যাডজাস্টমেন্ট শিখব, যেটাকে আমরা বলি অ্যাক্রুড এক্সপেন্সেস, ইংলিশে বলতে হবে, যেহেতু অঙ্ক ইংলিশে করতে হবে তোমাদের। অ্যাক্রুড এক্সপেন্সেস, বকেয়া খরচ। আর 2 নাম্বার হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় এটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড এক্সপেন্সেস আর অ্যাক্রুড ইনকাম অর্থাৎ যে কোনো খরচ যদি বকেয়া থাকে তার জাবেদা, অর্থাৎ অ্যাডজাস্টিং সমন্বয় দাখিল, অ্যাডজাস্টিং এন্ট্রিটা কেমন হবে, আর যে কোনো আয় যদি বকেয়া থাকে কেমন হবে।
আমরা এটা শেখানোর একটা টেকনিক আছে, সেটা আমরা ফলো করব। আমরা দেখব যে এখানে যে খরচ বা এক্সপেন্সেস, এখানে আয় বা ইনকাম, এটাকে কি ব্যালেন্স, সেটা আগে আমরা দেখি। আমরা জানি একটা সূত্র অনুযায়ী আমরা জানি যে সকল প্রকার খরচ এবং সম্পদ ডেবিট ব্যালেন্স, আর সকল প্রকার আয় এবং দায় ক্রেডিট ব্যালেন্স। তার মানে আমাদের খরচ এবং আয় যেটা ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। তাহলে খরচ যে ডেবিট ব্যালেন্স এটা আমরা আগে থেকেই জানি। তাই এখানে আমরা খরচটাকে মানে বকেয়ার ক্ষেত্রে খরচ এবং আয়কে ব্যালেন্সটা ঠিক রাখবো, এটা মাথায় রাখতে হবে। তাহলে খরচ অর্থাৎ এক্সপেন্সেস ডেবিট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, এটা মাথায় রাখবো। আচ্ছা, আমরা আরেকটা দেখি, একটা এন্ট্রি পেয়ে গেছি, কি ডেবিট পেয়ে গেলাম। বিপরীত দিকে বকেয়া আয়ের ক্ষেত্রে আয় কি ব্যালেন্স আমরা দেখি, আয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে আমরা ইনকাম মানে আয়ের ইংরেজি ইনকাম, ইনকাম অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিলাম। তাহলে দেখো আমরা জাবেদা করার প্রধান শর্ত হচ্ছে যে বকেয়ার ক্ষেত্রে খরচ এবং আয় ঠিক ব্যালেন্সে রেখেছি। এবার একটা ডেবিট আমরা পেয়ে গেছি, এখানেও একটা এন্ট্রি পেয়ে গেছি। এখন এখানে ডেবিট হয়েছে, এখন ক্রেডিট কি হবে? ক্রেডিট হচ্ছে এই গোটাটাই আমরা ক্রেডিট লিখে দেবো, তাহলে জাবেদাটা পরিপূর্ণ হবে। অর্থাৎ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাক্রুড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট। এই তাহলে আমাদের বকেয়া খরচের জাবেদাটা হলো বকেয়া এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাক্রুড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ বকেয়া খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট। বিপরীতভাবে আবার বকেয়া আয়ের জাবেদায় এখানে আয় কিন্তু ক্রেডিট হয়ে বসে আছে। তাহলে এখন আমাদের এই পুরো লাইনটা আমরা ডেবিট করে দিতে হবে। আগে ডেবিটটা লিখতে হবে, পরে ক্রেডিটটা লিখতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা লিখে দিলাম যে অ্যাক্রুড ইনকাম, যেহেতু এটা ক্রেডিট আছে তাহলে এটা হয়ে যাবে ডেবিট। তাহলে অ্যাক্রুড ইনকাম ডেবিট, ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে বোঝাচ্ছে যে বকেয়া আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম বকেয়া খরচ এবং বকেয়া আয়ের জাবেদা। এখন আমরা এই জাবেদা অনুযায়ী আমরা তোমাদের কিছু এন্ট্রি দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। প্রথমত বকেয়া খরচের জাবেদা অনুযায়ী আমরা কিছু এন্ট্রিতে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে জাবেদাটা কী হবে। তো দেখো, স্যালারি একটা খরচ, স্যালারি অ্যাক্রুড 2000 টাকা। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা একটা সমন্বয় দাখিলা, এটার অ্যান্সারটা কী হবে? এখন স্যালারি একটা খরচ, স্যালারি একটা খরচ, আর অ্যাক্রুড মানে বকেয়া, তার মানে বকেয়া খরচের মধ্যে আছে, তার মানে এটা বকেয়া খরচের মধ্যে আছে। এখন এটা আমরা সাবমিট করব, কি যাবে ধর এই এক্সপেন্সেস জায়গায় যে খরচের নামটা আছে সেটা বসাবো, আর এই এক্সপেন্সেস জায়গায় সেই খরচের নামটা বসাবো। অর্থাৎ এই জাবেদা অনুযায়ী যে খরচটা আছে সেই খরচের নামটা বসিয়ে দেবো, হয়ে যাবে। তার মানে এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট, এখানে এক্সপেন্সেস নাম হচ্ছে স্যালারি, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাক্রুড কথাটা লিখে দিলাম, ওটা ঠিকই থাকবে। এক্সপেন্সেস জায়গায় আবার স্যালারি, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট, এই 2000 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে বকেয়া খরচের জাবেদায় আমরা কি হচ্ছে। এখানে দেখো, যদি স্যালারি না লিখে যদি হতো রেন্ট মানে হচ্ছে ভাড়া, রেন্ট, তাহলে দেখো আমাদের রেন্ট অ্যাক্রুড 2000 টাকা। তাহলে আমরা এই জাবেদার উপর ভিত্তি করে এক্সপেন্সেস জায়গায় খালি আমরা লিখবো রেন্ট, আর বাদ বাকি সব ঠিক থাকবে। তাহলে এক্সপেন্সেস জায়গায় আমরা লিখলাম রেন্ট, আর এখানে আরেকটা এক্সপেন্সেস আছে, এখানে আমরা রেন্ট লিখলাম। তাহলে আমাদের জার্নালটা দাঁড়িয়ে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাক্রুড রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে বকেয়া খরচের জাবেদা কি হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। এখন আমরা দেখব বকেয়া আয়ের জাবেদা। তোমরা জানো যে বকেয়া আয়ের জাবেদাগুলো কি ছিল, যে অ্যাক্রুড ইনকাম ডেবিট ছিল, আর ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট ছিল। আমরা আগে থেকেই জানি, আমি তো তুলে রাখলাম, জানি তোমাদের এটা হচ্ছে বকেয়া আয়ের জাবেদা, বকেয়া আয়ের জাবেদা এটা ছিল, যদিও শিখাইছি তোমাদেরকে
বকেয়া আয়ের জাবেদাটা ছিল। এখন আমরা এটা একটা এন্ট্রি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা হবে। ধরো কমিশন রিসিভ, কমিশন ইনকাম বা রিসিভ, ডিউ মানেও বকেয়া ধরা হয়, ডিউ 2000 টাকা। এখন আমরা বুঝবো কি করে যে এটা বকেয়া আয়ের মধ্যে রয়েছে। প্রথমত আমাদের কমিশন, এখানে আয় না খরচ আমরা বুঝবো কি করে। কমিশন এটা যে আয় তার প্রমাণ পেলাম এই শব্দ দেখে, ইনকাম লেখা আছে, তার মানে এখানে কমিশন এটা আয়, তার মানে কমিশনটা এখানে আয়, আর ডিউ মানে বোঝাচ্ছে বকেয়া, তার মানে আমাদের বুঝে নিলাম এটা এর ভিতরে আছে। তার মানে কমিশন ইনকাম ডিউ 2000 টাকা, তার মানে এখন এটা এর ভিতরে আছে। এখন সেম ইনকামের যে জায়গাগুলো আমরা কমিশন কথাটা লিখে দেব, তাহলে আমাদের জাবেদাটা হয়ে যাবে। তাহলে দেখো আমি লিখলাম অ্যাক্রুড ইনকামের জায়গায় কমিশন ডেবিট, আর এখানে কমিশন অ্যাকাউন্ট বা কমিশন ক্রেডিট। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে বকেয়া খরচ এবং বকেয়া আয়ের জাবেদা কিভাবে করতে হবে। প্রথমে আমরা জাবেদাটা শিখলাম, তারপর আমরা কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখালাম, তাহলে সহজেই বুঝতে পারছো। এখন আমরা শিখব হচ্ছে এই খরচ এবং আয় এর প্রিপেইড অর্থাৎ অগ্রিম। এবার আমরা শিখব অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা। অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলাও দুটো, একটা অগ্রিম খরচ আর অগ্রিম আয়। তাহলে প্রিপেইড এটা 3 নাম্বার, প্রিপেইড এক্সপেন্সেস, আর 4 নাম্বার ছিল প্রিপেইড ইনকাম। এই হচ্ছে মোট 4টা। প্রথমে আমরা শিখেছি অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, এখন প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড ইনকাম। আমরা অ্যাক্রুডের বেলায় কি করেছিলাম, খরচ এবং আয়কে পজিটিভ রেখেছিলাম, অর্থাৎ যেটা ব্যালেন্স সেটা রেখেছিলাম। প্রিপেইডের বেলায় তা করব না, প্রিপেইডের বেলায় আমরা করব একটু উল্টা। এটা একটা টেকনিক্যালি শেখাচ্ছি। প্রিপেইডের বেলায় আমরা একটু উল্টা করে দেবো। আমরা দেখো একটু আগে বলি, আমরা জানি খরচ ডেবিট ব্যালেন্স একটু আগে লিখেছিলাম, আর আয় ক্রেডিট ব্যালেন্স। প্রিপেইডের ক্ষেত্রে আমরা খরচ ডেবিট ব্যালেন্স, কিন্তু এখানে করব আমরা খরচটাকে ক্রেডিট করে দেবো, অর্থাৎ এক্সপেন্সেস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবো। এক্সপেন্সেস অ্যাকাউন্ট হয়ে গেল ক্রেডিট। খেয়াল রাখতে হবে। এখন দেখো আয় এখানে ক্রেডিট ব্যালেন্স, এখানে প্রিপেইডের ক্ষেত্রে আমরা আয়কে করে দেবো ডেবিট, ইনকাম অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। প্রিপেইডের ক্ষেত্রে উল্টা, আমরা প্রিপেইড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, আর প্রিপেইড ইনকাম মানে অগ্রিম আয়। সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখন যে অরিজিনাল জাবেদাটা দাঁড়াচ্ছে যে প্রিপেইডের ক্ষেত্রে আমরা বিপরীত করে দিয়েছি এক্সপেন্সেসকে, এবং ইনকামকেও বিপরীত করে দিয়েছি। এখন থাকলো আর একটা করে থাকলো, এই একটা হচ্ছে পুরো নামটাই আমরা লিখে দেবো। তাহলে দেখি এখানে এক্সপেন্সে এখন ক্রেডিট আছে, তার মানে ডেবিট হবে প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আমরা পুরোপুরি এই জাবেদাটা পেলাম, প্রিপেইড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ অগ্রিম খরচ ডেবিট, খরচ ক্রেডিট। তাহলে সহজেই বুঝতে পারছি। বিপরীতভাবে প্রিপেইড ইনকামের জাবেদা আমরা উল্টা করে দিচ্ছি, আয় ক্রেডিট ব্যালেন্স এখানে ডেবিট করে দিয়েছি। এখন প্রিপেইড ইনকামকে আমরা করে দেব ক্রেডিট, প্রিপেইড ইনকাম ক্রেডিট। তাহলে সহজেই দেখো বুঝতে পারছো, প্রিপেইড ইনকাম অর্থাৎ অগ্রিম আয়ের জাবেদাটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট ডেবিট, প্রিপেইড ইনকাম ক্রেডিট। তাহলে আমরা 4টা জাবেদা শিখলাম যে কিভাবে করতে হয়। এবার আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে উদাহরণ দিয়ে দেখাবো যে প্রিপেইড এক্সপেন্সেসগুলো কিভাবে করতে হবে, আর কিভাবে প্রিপেইড ইনকামের উদাহরণ। প্রিপেইড এক্সপেন্সেসের দেখো বিষয়টা যে কিভাবে এক্সাম্পল, যেমন রেন্ট প্রিপেইড, ৳2000 টাকা। তাহলে রেন্ট একটা খরচ আর প্রিপেইড বলে দিয়েছে, তার মানে আমাদের
প্রিপেইডের ভিতরে অগ্রিম খরচের ভিতর চলে যেতে হবে। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট প্রিপেইড এক্সপেন্সেস। এখন এই এক্সপেন্সেসের জায়গায় আমরা খালি ওই যে এক্সপেন্সেসের নামটা সেটা বসে দেবো, বাদ বাকি সব ঠিক থাকবে। তাহলে কি দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো হচ্ছে প্রিপেইড এক্সপেন্সেস না লিখে লিখবো রেন্ট, প্রিপেইড রেন্ট ডেবিট। আর এক্সপেন্সেস অ্যাকাউন্ট বা এক্সপেন্সেস জায়গায় আমরা এক্সপেন্সেস না লিখে লিখবো যে এক্সপেন্সেস নাম আছে সেই নামটা লিখবো, অর্থাৎ রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে আমাদের সমন্বয় জাবেদাগুলো শিখতে হয়। তাহলে আমাদের এই জাবেদাটা আমরা বুঝতে পারলাম। এখানে রেন্ট না দিয়ে যদি স্যালারি দিত তাহলে অবশ্যই ওটা স্যালারি নাম হতো। যে কোনো খরচ যদি অগ্রিম থাকে তার জাবেদাটা কী হবে? এখন এখানে স্যালারি আছে, তাহলে স্যালারি বললে এই যে খরচের জায়গায় যেগুলো আছে সেগুলো হবে, নামটা হবে। তাহলে প্রিপেড স্যালারি হয়ে যাবে ডেবিট আর স্যালারি অ্যাকাউন্ট হবে ক্রেডিট। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে শিখতে হয়। এখন দেখো আমরা তোমাদের প্রিপেড ইনকামের একটা শিখাবো। তাহলে প্রিপেড ইনকামের আমরা এর আগে জাবেদাটা শিখাইছি। প্রিপেড ইনকাম অর্থাৎ অগ্রিম আয়, অগ্রিম আয় আমরা শিখেছি। এর জাবেদাটা ছিল ইনকাম অর্থাৎ ইনকাম অ্যাকাউন্ট অর্থাৎ আয় হিসাব ডেবিট, আর প্রিপেড ইনকাম ক্রেডিট, প্রিপেড ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট অর্থাৎ অগ্রিম আয় ক্রেডিট। তাহলে সহজে আমরা বুঝতে পারছি এই জাবেদাটা আমরা শিখে আসছি। কি করে শিখেছে আগে দেখানো হয়েছে তোমাদের। এখন এটার উপর ভিত্তি করে আমি একটা এন্ট্রি তোমাদের শিখাবো। এন্ট্রি হচ্ছে, ধরো লেখা আছে কমিশন ইনকাম প্রিপেইড 2000 টাকা। তাহলে দেখো এখানে কমিশন খরচটা আয় আমরা বুঝবো কি করে? এখানে ইনকাম কথাটা লেখা আছে, তাহলে এটা হচ্ছে আয়। আর এই যে প্রিপেইড মানে অগ্রিম, তার মানে আমরা অগ্রিম আয় এর জাবেদায় চলে গেছি। তাহলে এখন আমাদের আয়ের নামটা পেয়ে গেছি কমিশন। এখন আমরা এই ইনকামের জায়গায় খালি কমিশন কথাটা লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা ইনকামের জায়গায় ইনকাম না লিখে লিখবো কমিশন। এখানে যদি আরেকটা আয়ের নাম থাকতো সে আয়ের নামটা, মানে এটা হচ্ছে প্রধান অংশ। এখান থেকে ভিত্তি করে যত আয় অগ্রিম আয় খালি ওই ইনকামের জায়গায় বসিয়ে দেবো সে আয়ের নামটা, বাদ বাকি সব ঠিক রাখবো। তাহলে ইনকামের জায়গায় আমরা লিখলাম কমিশন অ্যাকাউন্ট ডেবিট প্রিপেইড কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট, এ হচ্ছে জার্নাল। তাহলে আমরা সহজেই 4টা জার্নাল শিখলাম, যে জার্নালগুলো আমরা সবাই মোটামুটি অ্যাকাউন্টিংয়ের সমন্বয় দাখিলা নামে চিনি আমরা, যে অ্যাডজাস্টিং এন্ট্রি নামে, অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড এক্সপেন্সেস, প্রিপেইড ইনকাম, প্রিপেইড এক্সপেন্সেস, এই 4টা জাবেদা। এই 4টা জাবেদা আমরা শিখে রাখলাম, কারণ আমরা এই 4টা জাবেদা এবং আরও কিছু সমন্বয় আছে, সমন্বয় দাখিলা আছে, যেগুলো না শিখলে আমরা কার্যপত্র পারবো না। আরও কিছু সমন্বয় এখন আলোচনা করছি। তার মধ্যে প্রধান হচ্ছে ডিপ্রিসিয়েশনের জার্নাল, ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবচয়। অবচয়ের জাবেদাটা আধুনিক জাবেদাটা যেটা সমন্বয় দাখিলা নামে পরিচিত, তোমরা মাথায় রাখবা। যে কোনো স্থায়ী সম্পত্তি অর্থাৎ ফিক্সড অ্যাসেট যেগুলো দেখা যায়, দু চোখে দেখা যায়, তার উপর অবচয় হবে। এটা মাথায় রাখবা, যে সকল ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পদ কিন্তু 2 চোখে দেখা যায় তার উপর অবচয় হয়, আর যেগুলো 2 চোখে দেখা যায় না কিন্তু ফিক্সড অ্যাসেট তার উপর অবলোপন হয় অর্থাৎ অ্যামোর্টাইজেশন। ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয় আর অ্যামোর্টাইজেশন হচ্ছে অবলোপন। আমরা অবচয়ের কথা বলছি। আর যে কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় এর জাবেদাটা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট।
এটা যে কোনো আমাদের অবচয়ের জাবেদা, অর্থাৎ যদি বললো আসবাবপত্রের উপর 20%, ধরো আসবাবপত্র দেওয়া আছে 1 লক্ষ টাকা, যেটাকে বলি ফার্নিচার। এখন বললো আসবাবপত্রের উপর 20% অবচয়, তাহলে আমরা 20% বের করে, অর্থাৎ 20,000 টাকা, 20,000 টাকা হবে। এই 20,000 টাকা লিখবো ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে শর্টে ফার্নিচার কথাটা লিখে দিবা, ফার্নিচার, ফার্নিচার এই দিয়ে আমরা 20,000 টাকা বসে দেবো, যত পার্সেন্ট তত হাজার টাকা বসে দেবো। যদি বলতো দালান কোঠা বিল্ডিং এর উপর, তাহলে আমাদের লিখবো ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এখানে বিল্ডিং লিখবো। বিল্ডিং লিখে আমরা যত পার্সেন্টেজ বলবে তত বের করে ওই বিল্ডিং এর উপর বের করে টাকাটা বসাবো। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম ডিপ্রিসিয়েশন এর জাবেদা। তাহলে আজকের মতো আমাদের কার্যপত্র শেখানোর জন্য যে সমন্বয়গুলো শিখলাম আমরা মোটামুটি মনে রাখবো এবং প্র্যাকটিস করব বাসায়। এবং আগামী ক্লাসে তোমাদের কার্যপত্রের একটা অঙ্ক আমি দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকবে, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।